জমিদারের লোকজন আজকে এসেছিল। তারা বলেছে কালকের মধ্যে যদি জমিদারের সমস্ত টাকা শোধ করতে না পারি তাহলে আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে এবং আমাদের সমস্ত জমিজমা ওই জমিদার দখল করে নেবে। বাবা, তুমি তো জানো আমার অবস্থা কেমন। আমি এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। তাও আমি জমিদারের সাথে কথা বলে দেখব, যদি তিনি আমাকে আরও কিছুটা সময় দেন। হরেন পেশায় একজন চাষি। তার যেটুকু জমি আছে সেটুকু জমিতে চাষাবাদ করে যা উপার্জন হয় তা দিয়েই তাদের সংসার চলে যায়। কিন্তু হঠাৎ করেই 1 মাস আগে তার স্ত্রীর যক্ষা রোগ ধরা পড়ে। গ্রামের কবিরাজের কাছে দেখিয়েও কোনো লাভ না হওয়ায় হরেন ঠিক করল শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে। তাই গ্রামের জমিদারের কাছে তার সমস্ত জমিজমা বন্ধক দিয়ে টাকা ধার নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শহরের চিকিৎসকের কাছে দেখালেও শেষ পর্যন্ত তার স্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। সেই টাকা আদায়ের জন্য জমিদারের লোক তার বাড়িতে লোক পাঠিয়েছে। তাই বুকে একরাশ আশা নিয়ে সে জমিদারের বাড়ি যেতে থাকে, যদি জমিদার তাকে দয়া করে আরও কিছুটা সময় দেয়। হুজুর, আপনি তো আমার অবস্থার কথা জানেন। আমার বউটা মারা গেছে 1 মাস হলো। এই অবস্থায় আপনার এতগুলো টাকা আমি এই অল্প সময়ের মধ্যে শোধ করব কিভাবে? হুজুর, দয়া করে আমাকে আরও কিছুটা সময় দিন। দয়া করুন হুজুর, দয়া করুন। না না, তোকে আর কোনো সময় দেওয়া যাবে না। তুই যদি কালকের মধ্যে আমার সমস্ত টাকা শোধ না করিস তাহলে তোর সমস্ত জমিজমা আমি দখল করে নেব। তুই যখন টাকা নিয়েছিস তখন তোকে সমস্ত টাকাই ফেরত দিতে হবে এবং তা কালকের মধ্যেই দিতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমার টাকা ফেরত চাই। হুজুর, দয়া করুন হুজুর, আমি কালকের মধ্যে এতগুলো টাকা দেব কিভাবে? এই বয়সে আমাদের জমি হারিয়ে গেলে আমি বুড়ো বাপ ও ছোট ছেলেকে নিয়ে কোথায় যাব? তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। এই গ্রামের একদম শেষ প্রান্তেই একটি পোড়ো রাজবাড়ি আছে। সেখানে শুনেছি নাকি একটি বাক্সের মধ্যে গুপ্তধন লুকানো আছে। তুই যদি ওই গুপ্তধন আমাকে এনে দিতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। বল, পারবি এই কাজটি করে দিতে? হরেনের কাছে আর কোনো উপায় না থাকায় সে জমিদারের প্রস্তাবে রাজি হয়ে যায়। বাবা, আজকে আমার জমিদারের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন তার একটি কাজ করে দিতে পারলে তিনি আমার সমস্ত দেনা মাপ করে দেবেন। তা কি কাজ বাবা? আমাকে বলো, জমিদার তোমাকে কোন কাজ করতে বলেছে? আমাকে বলো বাবা, আমার কাছে কিছু লুকিও না। তুমি বাবা চিন্তা করো না, এ তো একটু সামান্য কাজ। আজকে রাতেই আমি ওই কাজটি করে দিতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। আমার আর কোনো উপায় নেই। এই বলেই হরেন তার বাবাকে বিদায় জানিয়ে যেতে থাকে।
হবে। হরেন তার বাবাকে বিদায় জানিয়ে ওই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই প্রায় আধ ঘন্টা হাঁটার পর সে ওই রাজবাড়ির কাছে পৌঁছে যায়। রাজবাড়ির অবস্থা দেখে হরেনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে দেখতে পেল রাজবাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, দেওয়ালে ফাটল ধরে গেছে, চারিদিকটা আগাছায় ভরে গেছে। রাজবাড়ি তো নয়, যেন এক মৃত্যুপুরী। কিন্তু হরেনের কাছে তো আর কোনো উপায় ছিল না, তাই সে সময় নষ্ট না করেই রাজবাড়ির ভিতরে চলে যায়। কিন্তু রাজবাড়ির ভিতরে যেতেই এক আবছা কালো ছায়ামূর্তি হরেনকে অনুসরণ করতে থাকে। এভাবেই কিছুক্ষণ হাঁটার পর হরেন একটি ঘরে পৌঁছে যায়। সে সেখানে একটি বাক্স পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারল ওই বাক্সেই সেই গুপ্তধন রয়েছে। তাই পাশে পড়ে থাকা একটি কাঠের টুকরো দিয়ে সে বারবার বাক্সটিতে আঘাত করতে থাকে। এর ফলে বাক্সটি হঠাৎ করে আওয়াজ করেই খুলে যায়। এরপর বাক্সের মধ্যে থাকা জিনিসপত্র দেখে হরেনের চোখ ধাঁধিয়ে ওঠে। সে দেখতে পেল বাক্সের মধ্যে বহু মূল্যবান হীরা, মুক্ত, জহরত রয়েছে। সে সেগুলি দেখে এতটাই বিস্মিত হয়ে পড়েছিল, সে বুঝতেই পারেনি যে তার পিছনে সেই কালো আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এক বিকট হাসির আওয়াজ শুনে হরেন পিছন ঘুরে তাকায় এবং সে যা দেখে তাতে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। শত শত বছর ধরে আমি এই গুপ্তধনকে রক্ষা করে চলেছি। যারা এই গুপ্তধনের লোভ করেছে তারাই আমার হাতে নৃশংসভাবে মারা গিয়েছে। তুইও আজ লোভ করে এই গুপ্তধন নিতে এসেছিস, তোরও ওই একই পরিণতি হবে। আমার হাতেই তোকে নিষ্ঠুরভাবে মরতে হবে। এই গুপ্তধন অভিশপ্ত গুপ্তধন। এরপরে যারা নজর দিয়েছেই তারা শেষ হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই হরেন বুঝতে পারে সে কি বড় ভুল করেছে। তাই বাঁচার জন্য সে পালাতে থাকে, কিন্তু এক অশুভ শক্তি যেন তাকে ঘরের মধ্যেই আটকে দিল। তুই যতই চেষ্টা কর এই ঘর থেকে বের হতে পারবি না। তোর মৃত্যু আজ নিশ্চিত, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ করে ওই ছায়ামূর্তিটি তার অশুভ শক্তি দ্বারা হরেনকে উপরে তুলে নিল এবং সজোরে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। এরপরেই সব কিছু অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রামবাসীরা হরেনের নিথর দেহ ওই রাজবাড়ির সামনে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে।